মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমরা প্রাউড ফিল করি। একটা সময় ছিল আওয়ামী ফ্যাসিবাদ মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগত, তখনও আমরা দেখতাম বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং চাকরির ক্ষেত্রে মাদ্রাসা থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থীরা যোগ্যতার অনবদ্য অবদান তারা রাখছে। আমরা এটা লক্ষ্য করতাম, একটা সময় এটা শুনতাম আমাদের পূর্বতনদের কাছ থেকে যে মাদ্রাসায় যারা একজন বাবার যদি 3টা সন্তান থাকে তো সবচেয়ে দুর্বল যে সন্তান পড়ায়। আমরা দেখেছি বর্তমানে সিনারিওটা টোটালি চেঞ্জ। এখন সবচেয়ে অনেস্ট, সবচেয়ে ডিগনিটি, সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্টকেই এখন মাদ্রাসায় দেওয়া হচ্ছে। তা না হলে মাদ্রাসায় পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে পড়ার সুযোগ তারা হয়তো পেত না। এখানে যোগ্যতার স্বাক্ষর রেখেই তাদেরকে সেখানে যেতে হয়। এখানে কারো দয়া অনুকম্পায় কোনো মাদ্রাসার ছাত্র, কোনো কোটায় মাদ্রাসার ছাত্ররা ওইখানে গিয়ে ভর্তি হয় না। ওইখানে যারা আমাদেরকে বলে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে, ছোট একটা মাদ্রাসা, লজ্জা জানাই, বাংলাদেশের নাগরিকদের, সকল নাগরিকদের ইকুয়াল সুযোগ সুবিধা দেয়া রাষ্ট্রের দায়িত্ব এবং যে কোনো জায়গায় সে তার শিক্ষার অধিকারগুলো নিশ্চিত করতে পারবে। এ ব্যাপারে যারা কথা বলে তারা রাষ্ট্র বিরোধী কথা বলে এবং এরা মূলত শিক্ষা দেয় না, এরা একটা পক্ষকে তাদের নিজস্ব সুযোগ সুবিধার আলোকে গড়ে তুললে রাষ্ট্রকে এক ধরনের ন্যারেটিভের মধ্য দিয়ে বিনির্মাণ করার প্রচেষ্টা চালায়। তাদের কাছে এখানে খুবই ক্ষীণ, তারা অনেক অশ্লীলতা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পেলেও তাদের কাছ থেকে কথা বের হয় না। আলিয়া মাদ্রাসার শিক্ষা কাঠামোটা অনেক পুরাতন একটা শিক্ষা কাঠামো। যখন এই দেশে স্কুলের শিক্ষা কাঠামো তৈরি হয়নি, যখন এই বাংলাদেশে ইউনিভার্সিটির শিক্ষা কাঠামো তৈরি হয়নি, তারও বছর পূর্বেই এই অঞ্চলে বখতিয়ার খলজির আগমনের মধ্য দিয়ে এখানে মাদ্রাসা শিক্ষা কাঠামো। আপনারা হয়তো জানেন যে ম্যাক্স মুলার তিনি যে শিক্ষা রিপোর্ট পেশ করেছিলেন, সেখানে এই ব্রিটিশ বলেছিলেন যে আমরা ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠিত ছিল এবং এবং সেখানে এই মাদ্রাসা বা বক্তব্যের শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা কাঠামো আমরা তখন দেখতে পাইনি। এরপরে গিয়ে অনেক পরে এসে তারা 1780 সালে এসে একটা শিক্ষা কাঠামো গড়ে তোলার জন্য প্রস্তাবনা রেডি করলো এবং এরপর ওয়ারেন হেস্টিং কলকাতায় আলিয়া মাদ্রাসা গড়ে তুললেন। এর কারণ হচ্ছে তৎকালীন সময়ে যে আইন কানুন বিচার ব্যবস্থাগুলো পরিচালিত হতো, এগুলো পরিচালনা করার জন্য বা এগুলো বোঝার জন্য শিক্ষিত মানুষের প্রয়োজন ছিল, যার জন্য বাংলা ভাষা জানা প্রয়োজন ছিল, যার জন্য ফার্সি ভাষা জানা প্রয়োজন ছিল, উর্দু ভাষা জানা প্রয়োজন ছিল। পাশাপাশি তারা এরপরে 20-30 বছর পরে এসে সেখানে ইংরেজি ভাষা শিক্ষাটাও ইনক্লুড করে এবং দীর্ঘ সময় ধরে এই আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা, সেখানে একটা জ্ঞানের হাব তৈরি করেছিল টোটাল এই ব্রিটিশ শাসিত এই কলোনিয়াল এরিয়াগুলোতে। তৎপরবর্তী যখন 1947 সালে ব্রিটিশরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয়ে গেল, এরপরে কলকাতা আলিয়া মাদ্রাসা ট্রান্সফার হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসায় রূপ নিল এবং এই যে শিক্ষা কাঠামোর মধ্য দিয়ে যে ট্রানজিশনাল শিফটিংটা হচ্ছে এই সোসাইটি, আমার মনে হচ্ছে যতটুকু ইথিক্স, নর্মস এবং ভ্যালুস এই সোসাইটির বিভিন্ন জায়গায় আমরা এখনো ধরে রাখতে পেরেছি, এর মূল অবদানটা এই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অনেকাংশেই রয়েছে। কারণ আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 99% স্টুডেন্টরাই করাপ্টেড ফ্রি হয়। আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 95% এর অধিক স্টুডেন্ট আমরা জরিপে দেখেছি সেখানে ধর্ষণকারীদের তালিকায় তাদের নাম থাকে না, সাদাবাজির তালিকায় তাদের নাম থাকে না। তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে একটা আস্তিকতার বলয়ে, তার রবের উপরে আস্থাশীল হয়ে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে। কিন্তু আমরা অবাক নয়নে দেখেছি এই বাংলাদেশের স্বাধীনতার পরে মাদ্রাসা শিক্ষায় অনেক বৈষম্য তৈরি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মাদ্রাসা শিক্ষায় যে বাজেটগুলো দেওয়া হচ্ছে তা অপ্রতুল। আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স দেই, এবছর শিক্ষা খাতে টোটাল বরাদ্দ দেওয়া হয়েছে 95,645 কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক গণশিক্ষায় বাজেট দেওয়া হয়েছে 35,403 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে 47,563 কোটি টাকা, আর কারিগরি এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে 12,674 কোটি টাকা। এখন আপনারা বলবেন যে মাদ্রাসায় তো ছাত্র কম করে, তা বাজেট তো কম দেবে, এটাই স্বাভাবিক। সেই জায়গাটাই মূলত আমি এমফাসাইজ দেওয়ার চেষ্টা করছি। 2023 সালের স্ট্যাটিস্টিক্স বলছে